পৃথিবীতে প্রায়শই এটা মনে করা হয় যে বুদ্ধি বাদাম খেলে আসে, কিন্তু সত্য তো এটাই যে আসল বোধ বা বুঝ হোঁচট খাওয়া এবং জীবনের কঠিন পরিস্থিতির সাথে লড়াই করা থেকে পাওয়া যায়। কখনো কখনো জ্ঞানের সেই কথা যা মোটা মোটা মেডিকেলের বইতেও লেখা থাকে না, তার রাস্তার ধারে বসে থাকা এক সাধারণ মানুষের কাছে পাওয়া যায়। এই গল্পটি 12 বছর বয়সী কেশবের, যার হাত কালো রং এবং কালিতে মাখা থাকত, কিন্তু তার চোখে এমন এক উজ্জ্বলতা ছিল যা কোনো এক্সরে মেশিনের চেয়েও বেশি তীব্র ছিল। দুপুর 2টা বেজেছিল এবং শহরের সবচেয়ে বিখ্যাত লাইফলাইন হসপিটাল রোগী এবং তাদের আত্মীয়দের ভিড়ে ভর্তি ছিল। প্রখর রোদে হাসপাতালের গেটের ঠিক বাইরে একটা পুরনো নিম গাছের নিচে কেশব তার ছোট মুচির দোকান লাগিয়ে বসেছিল। তার বাবার মৃত্যুর পর ঘরের দায়িত্ব এবং অসুস্থ মায়ের ওষুধের খরচ তার ছোট কাঁধে এসে পড়েছিল। সে জুতো তো চমকাত, কিন্তু তার স্বপ্ন ছিল যে সেও একদিন সাদা কোট পরে ওই হাসপাতালের ভেতরে যাবে। সে প্রায়শই সেখানে আসা যাওয়া করা ডাক্তার এবং রোগীদের খুব মন দিয়ে দেখত। তার নিরীক্ষণ শক্তি ছিল অসাধারণ। সে জুতোর চাল দেখে বলে দিতে পারত যে মানুষটা ক্লান্ত, অসুস্থ নাকি ঘাবড়ে আছে। ঠিক সেই সময় হাসপাতালের অটোমেটিক কাঁচের দরজা খুলল এবং ওখানকার সবচেয়ে বরিষ্ঠ সার্জন ডাক্তার সমীর বাইরে বেরোলেন। ডাক্তার সমীর নিজের যোগ্যতার জন্য পুরো শহরে বিখ্যাত ছিলেন, কিন্তু সফলতা তাকে কিছুটা অহংকারী করে দিয়েছিল। তিনি নিজের সার্জারির আগে প্রায়ই মানসিক চাপ কমানোর জন্য বাইরে এসে চা খেতেন বা নিজের জুতো পরিষ্কার করাতেন। আজও তাকে খুব চিন্তিত দেখাচ্ছিল। তার কপালে ঘাম ছিল এবং তিনি ফোনে কোনো জুনিয়র ডাক্তারের সাথে চিৎকার করে কথা বলছিলেন। ডাক্তার সমীর সোজা কেশবের কাছে এলেন এবং নিজের দামি চামড়ার জুতো তার কাঠের বাক্সের ওপর রাখলেন। কেশব তৎক্ষণাৎ নিজের কাপড় ওঠালো এবং জুতো পরিষ্কার করতে লাগল। ডাক্তার সমীরের খেয়াল কেশবের দিকে ছিল না। তিনি ফোনে অনবরত কথা বলছিলেন। শোনো, ওটি তৈরি রাখো। মিস্টার খান্নার কেসটা একটু জটিল মনে হচ্ছে, কিন্তু আমাদের ঝুঁটি নিতে হবে। ওনার অ্যানাস্থেশিয়ার ডোজ তৈরি করো। রোগী অজ্ঞান এবং আমাদের এখনই পেটের সার্জারি করতে হবে। হয়তো অ্যাপেন্ডিক্স ফেটে গেছে। আমাদের কাছে বেশি সময় নেই। কেশবের হাত এক মুহূর্তের জন্য থেমে গেল। মিস্টার খান্না, এটা সেই মোটা শেঠ যাকে এই আধ ঘন্টা আগে অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছিল। কেশব সেই শেঠকে হাসপাতালের বাইরে দেখেছিল যখন তিনি তার গাড়ি থেকে নেমেছিলেন। কেশবের মাথায় একটা দৃশ্য ভেসে উঠল। সে ওই রোগীর ব্যাপারে এমন কিছু দেখেছিল যা হয়তো ভেতরে থাকা বড় বড় মেশিন এবং যোগ্য ডাক্তারদের নজর এড়িয়ে গিয়েছিল। ডাক্তার সমীর বিরক্ত হয়ে বললেন, আরে ছোটু, হাত কেন থামিয়ে দিলে? তাড়াতাড়ি করো, আমাকে একটা প্রাণ বাঁচাতে হবে। কেশবের হৃদস্পন্দন বেড়ে গেল। সে জানত যে সে এক সামান্য মুচি এবং ডাক্তার সমীর শহরের সবচেয়ে বড় ডাক্তার। তার কথা কি শুনবে? কিন্তু সে এটাও জানত যে যদি সে চুপ থাকে তবে অনর্থ হতে পারে। সে নিজের কাঁপানো গলা সামলালো এবং মাথা নিচু করে নিজের কাজ করতে করতে বলল, ডাক্তারবাবু, বেয়াদবি মাফ করবেন, কিন্তু আপনি কি ওই মোটা শেঠজির অপারেশন করতে যাচ্ছেন, যিনি নীল রঙের মোজা পরে আছেন? ডাক্তার সমীর অবাক হয়ে নিচে তাকালেন। হ্যাঁ, তুমি কি করে জানলে? তুমি তোমার কাজ করো, এই সব কথায় মাথা ঘামিও না। কেশব এক গভীর শ্বাস নিল এবং সেই কথাটা বলে দিল যা আগামী ঝড়ের কারণ হতে চলেছিল। স্যার, যদি আপনি ওনাকে অজ্ঞান করে পেটের অপারেশন করেন তবে হয়তো উনি আর কখনো জাগবেন না। ডাক্তার সমীরের রাগ সপ্তম আকাশে পৌঁছে গেল। তিনি নিজের পা পেছনে টানলেন এবং কেশবকে বড় বড় চোখে দেখতে দেখতে বললেন, তোমার সাহস কি করে হলো? এক রাস্তার ছেলে এখন আমাকে শেখাবে যে সার্জারি কি করে করতে হয়? ডাক্তার সমীরের রাগ দেখে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকেরাও ভয় পেয়ে গেল। হাসপাতালের নিরাপত্তারক্ষীরা লাঠি নিয়ে ওই দিকে এগোতে লাগল, এটা ভেবে যে হয়তো এই ছেলেটা ডাক্তার বাবুর সাথে কোনো অভদ্রতা করেছে। কিন্তু কেশব নিজের জায়গা থেকে নড়ল না। তার চোখে ভয় নিশ্চয়ই ছিল, কিন্তু সেই ভয়ের চেয়ে বড় একটা জেদ ছিল, সত্যি কথা বলার জেদ। সে নিজের নোংরা জামাকাপড়ের তোয়াক্কা না করে ডাক্তার সমীরের সামনে হাত জোড় করে নিল। স্যার, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে ডাক্তারই শেখাচ্ছি না, আমি তো শুধু জুতোর ভাষা জানি। যখন ওই শেঠজি গাড়ি থেকে নেমেছিলেন তখন আমি দেখেছিলাম যে ওনার ডান পা বাঁ পায়ের তুলনায় বেশি কষা মনে হচ্ছিল। ওনার জুতো ওনার পায়ে ফিট হচ্ছিল না, যেন পা হঠাৎ ফুলে গেছে। ডাক্তার সমীর ঘড়ি দেখলেন, সময় খুব কম ছিল। তিনি ধমক দিয়ে বললেন, ফোলা তো কিডনির সমস্যা থেকেও হতে পারে। ওনার পেটে ভয়ানক ব্যথা, বমি হচ্ছে এবং ঘাম হচ্ছে। এটা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ। যদি অ্যাপেন্ডিক্স ফেটে যায় তবে বিষ পুরো শরীরে ছড়িয়ে পড়বে। সরো আমার রাস্তা থেকে। ডাক্তার সমীর দ্রুত ঘুরলেন এবং হাসপাতালের গেটের দিকে এগোলেন। কেশবের মনে হল যে এখন সব শেষ হয়ে যাবে, ওই শেঠজি অকারণে মারা যাবেন। সে এদিক ওদিক না দেখে দৌড়ে ডাক্তার সমীরের পেছনে গেল এবং তার ল্যাব কোট ধরে ফেলল।
এটা এক অনেক বড় ধৃষ্টতা ছিল। এক রাস্তার ধারে বসা ছেলের এত বড় ডাক্তারকে ছোঁয়া কোনো অপরাধের চেয়ে কম মানা হতো না। স্যার শুনুন তো, কেশব চিৎকার করল। ওটা পেটের ব্যথা নয়। যখন তিনি গাড়ি থেকে নামছিলেন তখন তিনি নিজের পেট নয় বরং নিজের পা ঝটকেছিলেন। আমি ওনার নীল মোজার ওপর গোড়ালির কাছে দুটো ছোট গভীর লাল দাগ দেখেছিলাম এবং ওনার জুতোর সোলের কাছ থেকে একটা ছোট বিছা বা কাঁকড়া বিছা বেরিয়ে নর্দমায় পালিয়েছিল। স্যার, ওনার অ্যাপেন্ডিক্সের ব্যথা নয়, ওনাকে কোনো বিষাক্ত বিছা কামড়েছে। ওই বিষের প্রভাব পেটের ব্যথার মতো মনে হয়। ডাক্তার সমীর থমকে গেলেন। তার পা থেমে গেল। কেশবের কথা তার কানে বাজছিল। বিছা, লাল দাগ, ফোলা। মেডিকেল সায়েন্সে এই কথাটা সত্যি ছিল যে কিছু অত্যন্ত বিষাক্ত জীবের কামড়ানোর ফলে যে নিউরোটক্সিন শরীরে ছড়িয়ে পড়ে তা পেটের মাংসপেশিতে এত ভয়ানক খিঁচুনি তৈরি করে যে প্রায়ই ডাক্তাররা সেটাকে অ্যাপেন্ডিসাইটিস বা পেটের আলসার ভেবে ভুল করে বসেন। সেখানে নিস্তব্ধতা নেমে এলো। গার্ডরা কেশবকে কলার ধরে ঘষ্টে নিয়ে যাওয়ার ঠিক আগেই সমীর হাত তুলে তাদের থামিয়ে দিলেন। তার মুখ এখনও রাগে লাল ছিল, কিন্তু কেশবের চোখে যে বিশ্বাস ছিল তা তার ডাক্তার হওয়ার অহংকারকে এক মুহূর্তের জন্য নাড়িয়ে দিয়েছিল। যদি এই ছেলেটা সত্যি বলে থাকে এবং তারা রোগীকে অজ্ঞান করে পেট চিরে দেন, তবে অ্যানেস্থেশিয়া এবং সার্জারির ধকল ওই রোগীর জন্য প্রাণঘাতী প্রমাণিত হবে। বিষের সাথে সার্জারি মানে মৃত্যু। তুমি জানো, যদি তুমি মিথ্যে বলে থাকো তবে তোমার কি হবে? ডাক্তার সমীর দাঁতে দাঁত চেপে বললেন। তার গলায় সতর্কতা ছিল। আমি পুলিশ ডেকে তোমাকে জেলে ঢুকিয়ে দেব এবং তোমার এই দোকান এখান থেকে উপড়ে ফেলে দেব। কেশব কাঁপতে কাঁপতে কিন্তু দৃঢ়তার সাথে বলল, যদি আমি মিথ্যে বলছি তবে যে শাস্তি ইচ্ছে হয় দেবেন স্যার। শুধু একবার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে ওনার মোজা খুলে দেখে নিন। যদি দাগ না পাওয়া যায় তবে আমাকে জেলে পাঠিয়ে দেবেন। ডাক্তার সমীরের কপালে ঘামের ফোঁটা আরও গভীর হয়ে গেল। একদিকে তার অভিজ্ঞতা এবং ডায়াগনোসিস ছিল, আর অন্যদিকে এক 12 বছরের মুচির দাবি। সময় চলে যাচ্ছিল, রোগীর প্রাণ বিপদে ছিল। ডাক্তার সমীর এক গভীর শ্বাস নিলেন, নিজের মুষ্টি শক্ত করলেন এবং তারপর কিছু না বলে দ্রুত হাসপাতালের ভেতরের দিকে দৌড়লেন। কেশব ওখানেই দাঁড়িয়ে রইল, মনে মনে প্রার্থনা করছিল, যখন গার্ডরা তাকে এখনও সন্দেহের নজরে দেখছিল। অপারেশন থিয়েটারের ভেতরের পরিবেশ কোনো যুদ্ধের ময়দানের চেয়ে কম ছিল না। মেশিনের বিপ বিপ শব্দ বাজছিল এবং মিস্টার খান্নার অবস্থা প্রতি মুহূর্তে খারাপ হচ্ছিল। জুনিয়র ডাক্তার এবং নার্সরা অ্যানেস্থেশিয়া দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলেন। জুনিয়র সার্জন হাতে স্ক্যালপেল বা চিরা লাগানোর জন্য চাকু ধরে রেখেছিলেন এবং ডাক্তার সমীরের শেষ আদেশের অপেক্ষা করছিলেন। যেই ডাক্তার সমীর ওটির দরজা ধরাম করে খুললেন, সবাই তার দিকে তাকালো। স্যার, রুগীর ব্লাড প্রেশার পড়ে যাচ্ছে, পেট খুব শক্ত হয়ে গেছে, আমাদের এখনই পেট খুলতে হবে। জুনিয়র ডাক্তার ঘাবড়ে গিয়ে বললেন, কিন্তু ডাক্তার সমীর নিজের জায়গায় জমে গেলেন। তার শ্বাস ফুলছিল। তিনি জোরে চিৎকার করে বললেন, থামো, কেউ অ্যানেস্থেশিয়া দেবে না, কেউ চিরা লাগাবে না, সরো ওখান থেকে। পুরো ঘরে নিস্তব্ধতা নেমে এলো। সবাই একে অপরের মুখ দেখতে লাগলো। জুনিয়র ডাক্তার অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু স্যার, যদি অ্যাপেন্ডিক্স ফেটে যায় তবে আমরা একে হারিয়ে ফেলব, আমাদের কাছে সময় নেই, আপনি এসব কি বলছেন? ডাক্তার সমীর কারুর কথা শুনলেন না। তিনি সোজা স্ট্রেচারের নিচের অংশের দিকে গেলেন, যেখানে রুগীর পা সাদা চাদরে ঢাকা ছিল। তার হাত কাঁপছিল, ভয়ে নয় বরং সেই আশঙ্কায় যা বাইরে ওই ছোট মুচি তার মাথায় ঢুকিয়ে দিয়েছিল। তিনি এক ঝটকায় চাদর সরালেন। সেখানে সেই নীল মোজাই ছিল যার উল্লেখ কেশব করেছিল। ডাক্তার সমীর দ্রুত ডান পায়ের মোজা নিচে নামালেন। ওটিতে উপস্থিত প্রত্যেক ব্যক্তির চোখ কপালে উঠে গেল। এক ভয়ঙ্কর সত্যি তাদের সামনে ছিল। গোড়ালির কাছের অংশটা ফুলে বেলুনের মতো হয়ে গিয়েছিল আর গাঢ় নীল হয়ে গিয়েছিল, আর ঠিক সেখানে দুটো ছোট কিন্তু গভীর লাল দাগ পরিষ্কার দেখা যাচ্ছিল, বিছা কামড়ানোর দাগ। কেশব সত্যি কথা বলছিল। এটা অ্যাপেন্ডিসাইটিস ছিল না, এটা বিছা বা কাঁকড়া বিছের বিষের প্রভাব ছিল, যা পেটের মাংসপেশিকে শক্ত করে দিয়েছিল এবং ভয়ঙ্কর ব্যথা সৃষ্টি করেছিল। হে ভগবান! ডাক্তার সমীরের মুখ দিয়ে বেরোল। তার গলা শুকিয়ে গেল। এটা রেড স্করপিয়ন বা লাল বিছার বিষ। এটা সরাসরি নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের ওপর হামলা করে। এর লক্ষণ একদম অ্যাপেন্ডিক্স ফাটার মতো মনে হয়। যদি আমরা ওনাকে অজ্ঞান করে সার্জারি করতাম তবে অ্যানেস্থেশিয়া এই বিষের সাথে মিশে ওনার হার্ট ফেল করিয়ে দিত। আমরা নিজেদের হাতে ওনার খুন করতাম। ডাক্তার সমীর তৎক্ষণাৎ দায়িত্ব নিলেন। তার গলার স্বরে এখন এক অন্যই ক্ষিপ্রতা ছিল। সার্জারি ক্যান্সেল করো, এক্ষুনি এই মুহূর্তে প্রাজোসিন এবং অ্যান্টিভেনের ব্যবস্থা করো। আমাদের ওনার হার্টকে বাঁচাতে হবে, পেটের অপারেশন করতে হবে না। পরের 15 মিনিট পর্যন্ত ওটিতে হুড়োহুড়ি পড়ে রইল, কিন্তু এবার দিক সঠিক ছিল। যেই অ্যান্টিভেনের প্রয়োগ করা হলো,
ধীরে ধীরে মনিটরে দেখা আঁকাবাঁকা রেখাগুলো সোজা হতে লাগল। রুগীর ব্লাড প্রেশার স্বাভাবিক হতে লাগল। মিস্টার খান্নার প্রাণ বেঁচে গিয়েছিল। কোটি টাকার মেশিনের কারণে নয়, বরং বাইরে বসে থাকা ওই 12 বছরের ছেলের জহরির নজরের কারণে। ডাক্তার সমীর ঘামে ভিজে পাশের চেয়ারে বসে পড়লেন। তিনি নিজের সার্জিক্যাল ক্যাপ খুললেন এবং এক গভীর শ্বাস নিলেন। আজ তার বছরের পর বছরের অভিজ্ঞতা, তার বিদেশের ডিগ্রি, তার অহংকার সব ধুলোয় মিশে গিয়েছিল। প্রাণ বাঁচানো আসল ডাক্তার আজ কোট পরে ভেতরে নয়, বরং ফাটা জামাকাপড়ে বাইরে বসেছিল। সার্জারি রুম থেকে বাইরে আসতেই ডাক্তার সমীর নিজের জুনিয়রদের কিছু বললেন না। তিনি সোজা প্রধান দরজার দিকে দৌড়লেন। তাকে নিজের ভুল শোধরাতে হতো। তাকে সেই খুদে ওস্তাদের সাথে দেখা করতে হতো, যে আজ তাকে স্টেথোস্কোপ ছাড়াই নাড়ি ধরা শিখিয়েছিল। বিকেল গড়িয়ে গিয়েছিল এবং সন্ধ্যার অস্পষ্টতা নামতে শুরু করেছিল। কেশব এখনও হাসপাতালের গেটের বাইরে ওই নিম গাছের নিচেই বসেছিল। তার চোখে এক অদ্ভুত অস্থিরতা ছিল। সে জানত না যে ভেতরে কি হয়েছে, রোগী বাঁচল কিনা, ডাক্তার তার কথা মেনেছেন নাকি তাকে পাগল ভেবে তাড়িয়ে দিয়েছেন। প্রত্যেকটা অ্যাম্বুলেন্স যাওয়ার শব্দে তার বুক কেঁপে উঠছিল। তার কাছে এখন কেউ কাজ করাতেও আসছিল না, কারণ গার্ডরা লোকেদের তার কাছে যেতে বারণ করে দিয়েছিল। তার ভয় ছিল যে কোথাও সত্যিই পুলিশ না চলে আসে। তখনই হাসপাতালের কাঁচের দরজা আবার খুলল। এবার ডাক্তার সমীর একা ছিলেন না, তার সাথে আরও 2 জন ডাক্তার এবং কিছু নার্সও ছিলেন। ডাক্তার সমীরের হাঁটার মধ্যে সকালবেলার তাড়াহুড়ো বা রাগ ছিল না, বরং এক অদ্ভুত শান্তি এবং বিনম্রতা ছিল। তিনি সোজা কেশবের দিকে এগোচ্ছিলেন। কেশব তাদেরকে নিজের দিকে আসতে দেখে ভয়ে দাঁড়িয়ে পড়ল। সে নিজের জিনিসপত্র গোছাতে শুরু করে দিল, এটা ভেবে যে হয়তো এবার তাকে এখান থেকে তাড়ানো হবে। স্যার, আমি এক্ষুনি চলে যাচ্ছি, পুলিশ ডাকবেন না, কেশব কান্না জড়িত গলায় বলল। ডাক্তার সমীর তার একদম কাছে চলে এলেন। তিনি কেশবের হাতে ধরা জুতোর ব্রাশ এবং কাপড় দেখলেন। তারপর তিনি এমন কিছু করলেন যার আশা সেখানে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিই করেনি। শহরের সবচেয়ে বড় সার্জন ডাক্তার সমীর নিজের লাখ লাখ টাকার রোজগার এবং প্রতিপত্তি ভুলে ওই 12 বছরের মুচির সামনে হাঁটুর ওপর বসে পড়লেন। সেখানে পিন পতন নিস্তব্ধতা নেমে এলো। রুগী, তাদের আত্মীয়, অটোওয়ালা, গার্ড সবাই নিজের নিজের জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। ডাক্তার সমীর কেশবের কালো এবং নোংরা হাত দুটোকে নিজের পরিষ্কার পরিচ্ছন্ন মখমলি হাতে ধরে নিলেন। তার চোখে জল ছিল। মাফ করে দাও বাবা, ডাক্তার সমীরের গলা ধরে এসেছিল। তুমি আজ শুধু একজন রোগীর প্রাণ বাঁচাওনি, তুমি আজ একজন ডাক্তারকেও মরে যাওয়া থেকে বাঁচিয়ে নিলে। যদি আজ ওই সার্জারি হয়ে যেত, তবে ওই রোগী মারা যেত এবং তার সাথেই আমার বিবেক, আমার ডাক্তার হওয়ার ধর্মও মরে যেত। কেশব হতভম্ব হয়ে গেল। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে কোনো বড় মানুষ তার সামনে এমনভাবে ঝুঁকবে। স্যার, আপনি এটা কি করছেন? আপনি তো ভগবান, আমি তো শুধু একজন মুচি। ডাক্তার সমীর মাথা নাড়লেন। না কেশব, ভগবান সে হয় না যে বড় চেয়ারে বসে। ভগবান সে হয় যে সঠিক সময়ে সঠিক রাস্তা দেখায়। আজ তুমি আমার গুরু। তোমার ওই একটা কথা, ওই একটা পর্যবেক্ষণ, সেটা করে দেখালো যা আমার সমস্ত মেশিন করতে পারেনি। মিস্টার খান্না এখন ঠিক আছেন, বিপদমুক্ত। ভিড়ের মধ্যে থেকে কেউ একজন হাততালি দিল এবং দেখতে দেখতে সেখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি হাততালি দিতে লাগল। কেশব লজ্জায় লাল হয়ে গেল। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগল। এটা খুশির জল ছিল, সম্মানের জল ছিল, যা তার কপালে প্রথমবার জুটেছিল। ডাক্তার সমীর নিজের পকেট থেকে নিজের দামি কলম বের করলেন এবং কেশবের শার্টের পকেটে লাগিয়ে দিলেন। তোমার জায়গা এখানে রাস্তায় নয়, ওখানে ভেতরে। তিনি হাসপাতালের দিকে ইশারা করে বললেন, তোমার মধ্যে একজন ডাক্তারের সবচেয়ে বড় গুণ আছে, নিরীক্ষণ এবং সমবেদনা। আমি তোমাকে এভাবে নষ্ট হতে দেব না। ডাক্তার সমীর কেশবের মাথায় হাত রাখলেন এবং এক এমন প্রতিজ্ঞা করলেন যা ওই ছোট ছেলেটার পৃথিবী বদলে দেওয়ার ভিত্তি স্থাপন করল। কাল থেকে তুমি জুতোর পালিশ করবে না। তোমার পড়াশোনার, তোমার ঘরের, তোমার মায়ের অসুখের সব খরচ আমি বহন করব। আর যেই দিন তুমি ডাক্তার হবে, সেই দিন আমি নিজে তোমার জন্য নিজের চেয়ার ছেড়ে দেব। কেশবের মনে হলো যেন সে কোনো স্বপ্ন দেখছে, কিন্তু এটা স্বপ্ন ছিল না, এটা তার কর্মের ফল ছিল, তার সততার জয় ছিল। ডাক্তার সমীরের ওই প্রতিজ্ঞা শুধু আবেগের বশে বলা কথা ছিল না, সেটা পাথরে খোদাই করা লকিরের মতো প্রমাণিত হল। পরের দিন থেকেই কেশবের পৃথিবী বদলে গেল। রাস্তার ধুলো এবং পালিশের কালির জায়গা এখন বইয়ের গন্ধ এবং স্কুলের ইউনিফর্ম নিয়ে নিয়েছিল। শুরুটা সহজ ছিল না। ইংরেজির ভারী ভারী শব্দ কেশবের কাছে কোনো ধাঁধার চেয়ে কম ছিল না,
এবং স্কুলে বড়লোকদের বাচ্চারা তাকে প্রায়ই জুতোর লোক বা মুচির ছেলে বলে চেড়াত। অনেকবার কেশবের মনে হলো যে সে সব ছেড়ে ছুড়ে আবার নিজের নিমগাছের নিচে ফিরে যায়, যেখানে অন্তত শান্তি তো ছিল। কিন্তু কেশবের কাছে দুটো শক্তি ছিল, তার মায়ের আশীর্বাদ এবং ডাক্তার সমীরের অটুট বিশ্বাস। যখনই সে হার মানতে লাগত, ডাক্তার সমীর তাকে নিজের কেবিনে ডাকতেন, নিজের হাতে চা খাওয়াতেন এবং বলতেন, কেশব মনে রাখবে, হিরে কয়লার খনিতেই তৈরি হয় এবং সবচেয়ে বেশি চাপ ওকেই সহ্য করতে হয়। লোকে কি বলছে সেটা শুনো না, শুধু নিজের ওই দৃষ্টিটা হারিয়ে ফেলো না, যা মানুষের ব্যথা না বলেই বুঝে নেয়। সময়ের চাকা নিজের গতিতে ঘুরল। 1-2 বছর নয়, বরং পুরো 12 বছর কেটে গেল। ওই লাইফলাইন হসপিটাল আজও শান দিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এখন সময় বদলে গিয়েছিল। আজ মেডিকেল কলেজের কনভোকেশন ডে বা সমাবর্তন অনুষ্ঠান ছিল। পুরো অডিটোরিয়াম বা প্রেক্ষাগৃহ একদম ভর্তি ছিল। শহরের বড় বড় ডাক্তার, মন্ত্রী এবং ছাত্রদের মা বাবা সেখানে উপস্থিত ছিলেন। মঞ্চে স্বর্ণপদক বা গোল্ড মেডেল দেওয়ার জন্য প্রধান অতিথি অপেক্ষা করা হচ্ছিল। মাইকে ঘোষণা হলো, এবং এই বছরের সেরা স্টুডেন্ট অফ দ্য ইয়ার এবং গোল্ড মেডেলিস্ট হলেন ডাক্তার কেশব। হাততালির শব্দে হল ফেটে পড়ল। এক নওজোয়ান, যার উচ্চতা লম্বা ছিল, চোখে সেই ছোটবেলার উজ্জ্বলতা ছিল এবং মুখে এক স্নিগ্ধ হাসি, মঞ্চের দিকে এগোল। এই সেই কেশব ছিল। সে নিজের স্বর্ণপদক গ্রহণ করল, কিন্তু সে মাইকের কাছে গিয়ে ভাষণ দেবার জন্য থামল না। সে সোজা মঞ্চ থেকে নিচে নামল এবং প্রথম সারিতে বসে থাকা এক বৃদ্ধ ব্যক্তির কাছে গেল। ডাক্তার সমীর এখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তার চুল সাদা ছিল এবং তিনি একটা লাঠিতে ভর দিয়ে চলতেন। কেশব ভরা সভার সামনে নিজের স্বর্ণপদক ডাক্তার সমীরের গলায় পুরিয়ে দিল এবং তার পায়ে ঝুঁকে গেল। এটা আমার নয়, আপনার স্যার, কেশব রুদ্ধ গলায় বলল। যদি সেই দিন আপনি আমার কথা না শুনতেন এবং আমাকে সুযোগ না দিতেন, তবে আজ এই হাত নাড়ি দেখার বদলে জুতোর ওপর ব্রাশ চালাত। ডাক্তার সমীর তাকে তুলে জড়িয়ে ধরলেন। তার চোখ দিয়ে আনন্দের জল বইছিল। তিনি মাইক নিয়ে কাঁপানো গলায় বললেন, আমি তো শুধু একটা বীজে জল দিয়েছিলাম, গাছ তো এ নিজের পরিশ্রমে হয়েছে। আজ আমি গর্বের সাথে বলতে পারি যে এ শহরের সবচেয়ে ভালো ডাক্তার। পরিবেশ অত্যন্ত আবেগঘন ছিল। সবকিছু একটা সিনেমার সুখদ শেষের মতো মনে হচ্ছিল। কেশব এখন এক সফল ডাক্তার ছিল। তার মায়ের চিকিৎসা হয়ে গিয়েছিল এবং দারিদ্র্যের অন্ধকার দূর হয়ে গিয়েছিল। কিন্তু নিয়তি কেশবের জন্য এখনও আরেকটি পরীক্ষা লিখে রেখেছিল। অনুষ্ঠানের ঠিক পরে, যখন কেশব এবং ডাক্তার সমীর বাইরে বেরোচ্ছিলেন, তখনই একটা কালো বিলাসবহুল গাড়ি দ্রুত গতিতে এলো এবং তাদের সামনে থামল। গাড়ি থেকে এক ব্যক্তি দিশেহারা হয়ে নামল। সে অন্য কেউ নয়, বরং শহরের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী বিল্ডার মিস্টার দীননাথ ছিল। সেই লোক যে বছর কয়েক আগে কেশবের বস্তি ভাঙার অর্ডার দিয়েছিল, যাতে সেখানে মল তৈরি হতে পারে। দীননাথ হাত জোড় করতে করতে ডাক্তার সমীরের দিকে তাকালো। ডাক্তারবাবু, সর্বনাশ হয়ে গেছে। আমার ছেলে, আমার একমাত্র ছেলে, অ্যাক্সিডেন্টে খুব খারাপভাবে জখম হয়েছে। তার গলায় কাঁচের বড় টুকরো আটকে আছে। কোনো ডাক্তার ঝুঁকি নিচ্ছে না। ওরা বলছে যে ভোকাল কর্ড বা ষড়যন্ত্র কেটে যাওয়ার ভয় আছে। দয়া করে ওকে বাঁচিয়ে নিন। ডাক্তার সমীর নিজের কাঁপানো হাত দেখলেন। পার্কিনসন রোগের কারণে তার হাত এখন সার্জারির জন্য স্থির থাকত না। তিনি আফসোসের সাথে মাথা নাড়লেন। মিস্টার দীননাথ, আমি এখন আর সার্জারি করতে পারি না। আমার হাত কাঁপে এবং এই কেস খুব নাজুক। দীননাথ পায়ে পড়ে গেল। তাহলে কে বাঁচাবে আমার ছেলেকে? আমি যা চাইবেন সেই দাম দিতে রাজি আছি। ডাক্তার সমীর হাসতে হাসতে পাশে দাঁড়িয়ে থাকা কেশবের কাঁধে হাত রাখলেন। দাম নয়, যোগ্যতা চাই। আর এই শহরে এখন শুধু একজনই সার্জন আছেন যিনি এই অসম্ভব সার্জারি করতে পারেন, ডাক্তার কেশব। দীননাথ চোখ তুলে ওই নওজোয়ানকে দেখল। তার মনে ছিল না যে এই সেই ছেলে যার ছাদ সে কেড়ে নিয়েছিল। কেশবের কাছে প্রতিশোধ নেওয়ার পুরো সুযোগ ছিল। সে না করতে পারত। সে ওই লোকটাকে তার কর্মের শাস্তি দিতে পারত, যে তার পরিবারকে গৃহহীন করেছিল। কেশব এক মুহূর্তের জন্য দীননাথকে দেখল, তারপর ডাক্তার সমীরকে। তার মাথায় বহু বছর পুরনো সেই দৃশ্য ঘুরে গেল, যখন বুলডোজার তার ঘর ভেঙেছিল। দীননাথের চোখে ভয় ছিল, কিন্তু কেশবের চোখে অতীতের এক ভয়ানক ঝড় উঠছিল। তার মনে পড়ে গেল সেই কালো দিন, যখন এই দীননাথের আদেশে সরকারি বুলডোজার তার কাঁচা ঝুপড়িকে খড়কুটোর মতো ছড়িয়ে দিয়েছিল।
তার অসুস্থ মা মুষলধারে বৃষ্টিতে ভিজতে ভিজতে এই বড়লোক মানুষটার গাড়ির সামনে অনুনয় করেছিল, সাহেব, আমার বাচ্চার মাথা গোজার জায়গাটা দিয়ে দিন। কিন্তু দীননাথ গাড়ির কাঁচ পর্যন্ত নামায়নি এবং ড্রাইভারকে এগিয়ে যাওয়ার ইশারা করে দিয়েছিল। সেই দিন কেশব নিজের মাকে অপমানিত হতে দেখেছিল। আজ সেই দীননাথ একই অসহায়তার সাথে তার সামনে হাত জোড় করে দাঁড়িয়েছিল। এটা প্রকৃতির খেলা ছিল। কর্মের চাকা ঘুরে ওখানেই চলে এসেছিল। কেশবের মুষ্টি শক্ত হয়ে গেল। এক মুহূর্তের জন্য তার ভেতরের মানুষটা প্রতিশোধের আগুনে জ্বলে উঠল। সে ভাবল যে না করে দিই, বলে দিই যে যাও খুঁজে নাও অন্য কোনো ডাক্তার, এবং দেখি যে দীননাথের নিজের ছেলের জন্য ছটফট করতে কেমন লাগে। তখনই সে নিজের কাঁধে এক ভারী হাত অনুভব করল। ওটা ডাক্তার সমীর ছিলেন। তিনি কিছু বললেন না, শুধু কেশবের চোখের দিকে তাকালেন। তার সেই নীরব দৃষ্টি কেশবকে মনে করিয়ে দিচ্ছিল, কেশব, প্রতিশোধ নেওয়া দুর্বলদের কাজ, মাফ করা এবং জীবন দেওয়া বীরদের। এই সাদা কোট শুধু কাপড় নয়, একটা কাফন তোমার ঘৃণার জন্য। কেশব এক গভীর কাঁপানো শ্বাস নিল। সে নিজের শক্ত করা মুষ্টি খুলল। ঘৃণা হেরে গেল, ডাক্তার জিতে গেল। সে দীননাথের চোখের দিকে তাকিয়ে বলল, রোগীকে তাড়াতাড়ি ওটি নম্বর 3-এ শিফট করুন, আমি এক্ষুনি আসছি। অপারেশন থিয়েটারের ভেতরের দৃশ্য বুক কাঁপিয়ে দেওয়ার মতো ছিল। দীননাথের ছেলের গলায় আটকে থাকা কাঁচের টুকরো জুগুলার ভেইন বা গলার প্রধান শিরা থেকে চুলের সমান দূরত্বে ছিল। 1 মিলিমিটারের ভুল এবং রক্তের ফোয়ারা ছুটে যেত, যা থামানো অসম্ভব হতো। ওটিতে নিস্তব্ধতা ছিল, শুধু মনিটরের শব্দ বাজছিল। কেশব স্ক্যালপেল ওঠালো। ঘাম তার কপালে ছিল, কিন্তু তার হাত পাথরের মতো স্থির ছিল। তার নিজের ছোটবেলার সেই দিনগুলো মনে পড়ল, যখন সে ফাটা জুতোর উপর সূক্ষ্ম সেলাই করত। সেই সময়ের শেখা সেই একাগ্রতা এবং হাতের ভারসাম্য আজ এক মানুষের প্রাণ বাঁচাতে কাজে লাগছিল। 3 ঘন্টা চলা এই জটিল অপারেশনের পর কেশব খুব সাবধানে ওই কাঁচের টুকরো বাইরে বের করল। সে গলার শিরাগুলোকে সুই সুতো দিয়ে এমনভাবে সেলাই করল, যেন কোনো শিল্পী নিজের সবচেয়ে দামি শিল্পকলা সাজাচ্ছে। অভিনন্দন ডাক্তার, ব্লিডিং থেমে গেছে, পালস নরমাল আছে। নার্স স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল। কেশব মাস্ক নিচে নামালো এবং এক ম্লান হাসি দিল। সে না শুধু এক রোগীকে বাঁচিয়েছিল, বরং আজ সে নিজের অতীতের রাক্ষসকেও হারিয়ে দিয়েছিল। যখন কেশব বাইরে এলো, তখন দীননাথ দেওয়ালে হেলান দিয়ে কাঁদছিল। কেশবকে দেখতেই সে দৌড়ে এলো এবং তার পায়ে নিজের মাথা রেখে দিল। ডাক্তারবাবু, আপনি আমার বংশের প্রদীপকে বাঁচিয়ে নিলেন। আপনি মানুষ নন, ফেরেস্তা। চান কি চাই? আমি আপনাকে যা চাইবেন সেই দাম দেব। বলেন তো, আপনার নামে হাসপাতাল লিখে দিই। কেশব ঝুঁকে দীননাথকে ওঠালো। এখন সময় ছিল সেই শেষ সত্যের, যা এই গল্পকে পূর্ণ করতে চলেছিল। কেশব নিজের পকেট থেকে চেক বই বা টাকা নিতে অস্বীকার করে দিল। মিস্টার দীননাথ, আমার আপনার দৌলত চাই না, কেশব শান্ত স্বরে বলল, কিন্তু আমার একটা পুরনো হিসাব বরাবর করতে হবে। দীননাথ অবাক হয়ে কেশবের মুখ দেখতে লাগল। হিসাব? কেমন হিসাব ডাক্তারবাবু? আমরা তো আজ প্রথমবার দেখা করলাম। কেশব ডাক্তার সমীরের দিকে তাকালো, যিনি সম্মতিতে মাথা নাড়লেন। কেশব দীননাথের চোখের দিকে তাকিয়ে বলল, আমরা প্রথমবার দেখা করিনি শেঠজি। মনে করুন 12 বছর আগে, কৃষ্ণনগরের বস্তিতে। দীননাথের মুখের রং উড়ে গেল। তার মনে পড়ে গেল সেই বৃষ্টি, সেই আওয়াজ, সেই কাঁদতে থাকা মহিলা এবং সেই ছোট ছেলে, যার চোখে অসহায়তার সাথে সাথে এক জ্বলন্ত আগুন ছিল। ওই ছেলেটা অন্য কেউ নয়, ডাক্তার কেশবই ছিল। দীননাথের পা কাঁপতে লাগল। যেই ছেলেটাকে সে পোকামাকড়ের মতো পিষে তাড়িয়ে দিয়েছিল, আজ সেই ভগবান হয়ে তার একমাত্র ছেলেকে মৃত্যুর মুখ থেকে বাইরে বের করে এনেছিল। এই অনুভূতি হতেই দীননাথের সব অহংকার তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কেশব নিজের কথা চালিয়ে গেল। তার গলা শান্ত কিন্তু অত্যন্ত প্রভাবশালী ছিল। শেঠজি, ওই দিন আপনি আমার ঘর ভেঙেছিলেন, আমার মায়ের অপমান করেছিলেন। আজ অপারেশন থিয়েটারে আমার কাছে পুরো সুযোগ ছিল। আমার হাত মাত্র 1 মিলিমিটার নড়লে আপনার ঘর উজাড় হয়ে যেত, প্রতিশোধ পূর্ণ হয়ে যেত। কিন্তু আমার গুরু ডাক্তার সমীর আমাকে জুতোর উপর চমকানাই শুধু শেখাননি, তিনি আমাকে আত্মাকে পরিষ্কার রাখাও শিখিয়েছেন। একজন ডাক্তারের ধর্ম জীবন দেওয়া হয়, কেড়ে নেওয়া নয়। দীননাথ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সে লজ্জার ভারে এতটাই দমে গিয়েছিল যে তার পক্ষে কেশবের চোখের দিকে তাকানো সম্ভব হচ্ছিল না। আমাকে মাফ করে দাও বাবা, আমাকে মাফ করে দাও, সে শিসকিয়ে বলল। আমি দৌলতের নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি তোমার আশ্রয় কেড়েছিলাম, আর তুমি আমাকে আমার পুরো পৃথিবী ফিরিয়ে দিলে। তুমি মানুষ নও, দেবতা। বলো, আমি এই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করব?
কেশব এক গভীর শ্বাস নিল। সে জানলা দিয়ে বাইরে সেই শহরের দিকে দেখল, যেখানে এখনও হাজার হাজার মানুষ চিকিৎসার অভাবে দম ভেঙে দেয়। আমার টাকা চাই না শেঠজি, কেশব বলল, কিন্তু যদি আপনি সত্যিই প্রায়শ্চিত্ত করতে চান, তবে কৃষ্ণনগরের সেই জমিতে যেখানে আপনি আমার ঘর ভেঙেছিলেন, সেখানে মল বানাবেন না। সেখানে গরিবদের জন্য এক দাতব্য হাসপাতাল বা চ্যারিটেবল হসপিটাল বানান, যেখানে কোনো মাকে নিজের বাচ্চার চিকিৎসার জন্য ভিক্ষা না চাইতে হয়। দিননাথ তৎক্ষণাৎ হাতজোড় করে কসম খেল, আমি কথা দিচ্ছি ডাক্তারবাবু, ওই জমিতে শহরের সবচেয়ে বড় বিনামূল্যে হাসপাতাল তৈরি হবে এবং তার নাম আপনার মায়ের নামে রাখা হবে। এটা দিননাথের ওয়াদা। ডাক্তার সমীর, যিনি এতক্ষণ চুপচাপ এইসব দেখছিলেন, এগিয়ে এলেন। তিনি কেশবের কাঁধে হাত রাখলেন এবং গর্বের সাথে হাসলেন। কেশব, আজ তুমি শুধু সার্জারিতে গোল্ড মেডেল জেতনি, আজ তুমি মানবিকের গোল্ড মেডেল জিতেছ। একজন মুচি ফাটা জুতো সেলাই করে, কিন্তু একজন মহান মানুষ ভাঙা হৃদয় এবং সমাজকে সেলাই করে। আজ তুমি প্রমাণ করে দিলে যে মানুষ নিজের জন্ম বা পেশা দিয়ে নয়, বরং নিজের কর্ম এবং সংস্কার দিয়ে বড় হয়। কেশব ঝুঁকে ডাক্তার সমীরের পা ছুল এবং তারপর দিননাথকেও জড়িয়ে ধরল। ঘৃণার সেই দেওয়াল, যা 12 বছর আগে দাঁড়িয়েছিল, আজ চোখের জল এবং ক্ষমার বন্যায় ভেসে গেল। হাসপাতালের বাইরে সেই পুরনো নিম গাছটা আজও দাঁড়িয়েছিল। হাওয়ার ঝাপটায় তার পাতাগুলো ঝিরঝির করছিল, যেন সেও এই অদ্ভুত গল্পের সাক্ষী দিচ্ছিল। এক এমন গল্প যা এক জুতো পলিশ করার বাক্স থেকে শুরু হয়েছিল এবং হৃদয়ে আলোকিত করা মশাল হয়ে উঠল। সত্যিই বলা হয়েছে, সময় সবার বদলায়।